এদিকে আবারও রাজপথ উত্তপ্ত করল বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের পর ক্ষেপে উঠেছে বিএনপি। রীতিমতো সারা দেশকে কাঁপিয়ে দিল বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা। আচমকা ডক্টর ইউনূসের উপর হামলার মতো ঘটনা ঘটিয়েছে বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ যেন নতুন স্বৈরাচারের দেখা মিলল বিএনপির মধ্যে। মসজিদের সামনের সড়কে সকাল থেকেই জড়ো হতে থাকে বিএনপি। কিন্তু আমরা শেখ হাসিনাকে আবার চাই। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সরকারের পতন চাই, আমরা সরকারকে মানি না। আমরা আওয়ামী লীগ ক্ষমতায় চাই, আবার আমরা আওয়ামী লীগ ক্ষমতা চাই। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, চূড়ান্ত ক্ষমতা বলে, সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনূসকে বরখাস্ত করতে হবে। কারাগারে কত জায়গা আছে আমি জিজ্ঞেস করি ইউনূসের কাছে, পালাবার তো পথ পাবে না। এত অবিচার, এত অন্যায়, ক্ষমতায় বসে মজা করে খাবে, সে খাবার ক্ষমতাও তার নাই, এখন থাকবেও না। এত মানুষের চোখের পানি, এত মানুষের অভিশাপ, এর যে কপালে কি দুর্ভোগ আছে। এবং আমরা বিশ্বাস করি যে এমন দিন থাকবে না। একদিন ওই আগুন নিয়ে খেলছে, তো ওই আগুনে তারাও জ্বলে পড়ে ছাড়খার হবে। এনসিপি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে? এনসিপির অনেক নেতা, প্রতিটা রাজনৈতিক দল, যেমন নাহিদ বিএনপির নিয়ে হচ্ছে যেমন সমালোচনা করেছে, জামাত ইসলাম বা চরমনাইদের দেশে মানুষ ক্ষমতায় আনবে না, এই টাইপের দলকে মানুষ পছন্দ করে না। এটা কার কথা? নাহিদের কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে। উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোডম্যাপ ঘোষণা করা। এবার ইউনূস হটাও, দেশ বাঁচাও স্লোগানে সাদ্দাম হোসেনের বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে তার পরিবার অল্পের জন্য বাইচা গেছে। বাড়ি ঘরে আগুন দেয়া, ভানের পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করা, এই ট্রেন্ডটা কিন্তু কোনো ভালো জিনিস না, মনে রাখেন। হাসনাত আব্দুল্লাহ যেদিন থেকে কম্প্রোমাইজের রাজনীতি শুরু হয়েছে, ওদিন থেকে নাকি আওয়ামী লীগের মিছিল নাকি বড় হইতেছে। আরে বেটা, এটা তো খালি শুরু, বড় দেখছিস কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। ভাই আমার মুখটা দেই না, কথা বলছ রে ভাই। সরকারি উকিল দেখছি ভাই, যাবেন না ভাই। আজকে আমাদেরকে কোনোভাবে আক্রমণ করে আমাদেরকে কারাগারে বন্দী করেছে। আজকে আমাদেরকে কারাবন্দী করেছে, ঘরের থেকে তুলে তুলে মামলা দেওয়া হচ্ছে। হামলা করেছে বিএনপি লোকেরা, গণহত্যা করেছে বিএনপি লোকেরা। আজকে আমাদেরকে কেন এসপি লোকেরা রাখতে যাবি না বাইরে হলে আমাদেরকে বিভিন্নভাবে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমরা সরকারের পতন চাই, আমরা সরকারকে মানি না। আমরা আওয়ামী লীগ ক্ষমতা চাই, আবার আমরা আওয়ামী লীগ ক্ষমতা চাই। আমাদের একের পর এক মামলা দেওয়া হচ্ছে। কারাগারে হাজার হাজার মানুষ আওয়ামী লীগ ভাবে, রাজনৈতিক ভাবে তাদেরকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। হাজার হাজার মামলাকে তারা ভিতরে কারাগারে বন্দী। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক হলো ডক্টর ইউনূসকে তার পদ থেকে রিমুভ করা। দিস illegitimate and illegal people should be removed from the administration what they are occupying forcefully. আমি অনুরোধ করব সেনাপ্রধানকে, তার নেতৃত্বে সকল বাহিনী প্রধানকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে কাছে গিয়ে তাকে বলুন, আমরা আপনার সাথে আছি, দেশ আপনার সাথে আছে, আপনি ব্যবস্থা গ্রহণ করেন। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, চূড়ান্ত ক্ষমতা বলে, সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনূসকে বরখাস্ত করতে হবে এবং অ্যাডহক ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য অ্যাডহক ভিত্তিতে 15 দিন বা 1 মাসের জন্য একটা সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে। সেখানে সব সেকশন অফ দি অ্যাডমিনিস্ট্রেশনের থেকে লোক নিয়ে, সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের লোক, আরো অন্যান্য যারা আছে, দু একজন যদি ইন্টেলেকচুয়াল যদি দরকার হয়, আই ডোন্ট লাইক ইট বাট ইফ ইট ইজ নিডেড, নিয়ে একটা সিকিউরিটি কাউন্সিল অ্যাডহক বেসিসে ফর 15 days 20 days 30 days যেটাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে যে সরকার ফাংশন করবে, মূল সরকার ফাংশন করবে, বিকজ গভর্নমেন্ট ইজ ইন প্লেস, নট অ্যাবলিশড। সো আগে পরিস্থিতি ঠান্ডা করতে হবে, পরিস্থিতি নর্মাল করার পরে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসার ব্যবস্থা করতে হবে। এই সংস্কার কমিটি এগুলি মহামান্য রাষ্ট্রপতির এক কলমের ঘোষায় বাতিল করে দিতে হবে। আর অনেক কিছু করতে হবে, সেগুলি আমি এখন বলছি না। পরিস্থিতি যেভাবে ডেভেলপ করে সেইভাবে সময় সময় বলবো। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে, তাদের দায়িত্বে দেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন তাদেরই দায়িত্ব দেশকে উদ্ধার করা। এবং তাদেরকে কেউ যদি কোনো দুষ্কৃতকারী বা কোনো দেশদ্রোহী যদি মনে করে সেনাবাহিনীর সংখ্যা নিয়ে কোনো চিন্তা করে যারা আমরা তারা ভুল করবে। সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আমাদের বন্ধুপ্রতিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকলে এমন সাপোর্ট দিয়েছে, তাদের যে কোনো প্রয়োজনে তারা তাদের পাশে দাঁড়াবে। এবং বাংলাদেশের জনগণ, আমি সম্মানিত সেনাবাহিনী প্রধানকে এইটুকু শিওর করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীও সেদিন বলেছে, আওয়ামী লীগের ফেসবুকে বলেছে, এবং জনগণের সাথে আমরা বিভিন্নভাবে ইন্টারেক্ট করে দেখেছি। সারা দেশের মানুষ আজকে সেনাবাহিনী, সেনাপ্রধানের নেতৃত্বে, মাঠ পর্যায়ে মূলত রাষ্ট্রপতির নেতৃত্বে, তার পিছনে তার যে অ্যাকশন সামনে আসতেছে করা শুরু হবে, সেখানে তারা সারা দেশের জনগণ
তাদের পাশে থাকবে। এই পর্যায়ে যদি তারা মনে করে যে তাদের জরুরি অবস্থা দেওয়ার প্রয়োজন আছে, দ্যাট ইজ আপ টু দেম, বিকজ আই এম নট অ্যাওয়্যার অফ অল দি সিচুয়েশন। সো ইফ সিচুয়েশন ডিমান্ড দে ক্যান ইম্পোজ স্টেট অফ ইমার্জেন্সি। আর যদি প্রয়োজন না হয়, কোনো দরকার নেই, ইমার্জেন্সির কোনো দরকার নাই, তারা তার করবে। বাট ইউনুস মাস্ট গো as soon as possible, and soon as possible time. এটার কোনো অল্টারনেটিভ নেই। আপনার সাপের ঝাবি খোলা রেখে আপনি ফ্রিলি মুভ করলে সাপ আপনাকে সবল দিবে, তার সেই শক্তি নাই, সাথে দাঁত ভেঙে ফেলা হয়েছে, তারপরে সেই অ্যাটেনশনটা ইয়ে করবে। অর্থাৎ তাকে আইদার তাকে চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে, অথবা তাকে বন্দী করতে হবে। আর সে যদি বন্দী হয়, তার বিরুদ্ধে অনেক রকমের অ্যাকশন নিতে হবে, যত রকমের অপকর্ম করছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো সেগুলি বিদেশে গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে আজ হোক আর কালো। তো এখন পরিস্থিতি সবকিছু ই করার জন্য আপাতত যেটা করলে ভালো হয় সেই জিনিসটা করে কোনো রকমের কোনো অ্যাম্বিগুইটি না রেখে সফল অভিযান যেন খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয়, এটাই দেশবাসীর আশা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে। উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোডম্যাপ ঘোষণা করা। বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ডেট বা রোডম্যাপ, যে কখন কোন তারিখে কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন সম্ভব সেটার একটা ক্লিয়ার ধারণা দেয়া। কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন যে বিএনপির যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাতে বিএনপি সন্তুষ্ট নয়। বিএনপি কেন সন্তুষ্ট নয় এ ব্যাপারে স্পষ্টই যে তারা নির্বাচনের কোনো সঠিক রোড ম্যাপ পাননি। মূলত যে কারণেই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বারবার সাক্ষাতে মিলিত হচ্ছেন সেটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনের তারিখ এবং সঠিক রোড ম্যাপ। এবং বিএনপি এখন স্পষ্ট করেই বলছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, মানে 1, 2, 3 বলার আর কোনো সুযোগ নাই যে ডিসেম্বর থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে জুন। দেয়ার ইজ নো ওয়ে। তাদের একদম স্পষ্ট ঘোষণা, নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসও যতবারই বৈঠক হয় তিনি কখনোই বলেন না যে কয় তারিখে কখন, ডিসেম্বর না নভেম্বর না জানুয়ারি, এই তারিখ তিনি বলেন না। তিনি একটা কথা সহজে বলে দেন, আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় এই নির্বাচন করতে আমরা প্রস্তুত, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এ ব্যাপারেই তার বক্তব্য কিন্তু চলমান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপি যদি দেরিতে মানে নির্বাচনের পক্ষে অবস্থান নেয়, বাংলাদেশের সরকার যদি দেরিতে নির্বাচন অনুষ্ঠিত করে, তাহলে বিএনপি মনে করে যে এই নির্বাচন আস্তে আস্তে দেরি হয়ে গেলে বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি হতে পারে, দেশ বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যেতে পারে। এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে এক ধরনের তার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে তিনি তার বলার অধিকার রাখেন, আমি মনে করি। কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসরা এই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নিচ্ছেন না, কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসরা যখন প্রথম দিকে ক্ষমতা নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান আরও খারাপ ছিল। এবং দিন দিন সেই অর্থনৈতিক সামাজিক সকল অবস্থানই কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। যেমন এবছরের রমজানের অর্থনীতি দেখেন, এবছরের ঈদ বাজার দেখেন, এবং বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের পণ্য দেশে বসে ক্রয় করে অর্থনৈতিক সাশ্রয় দেখেন। সবকিছুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন। এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্ট দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরও লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে, তাতে তাদের কোনো ক্ষতি হবে না। নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই। অন্যদিকে বিএনপির কেউ কেউ এও বলছেন যে ঈদের পরে আন্দোলন, যে কোনো মুহূর্তে আন্দোলন, সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তাহলে এক ধরনের কথাই এভাবে ছিল যে বিএনপি ঈদের পরে আন্দোলন শুরু করবে এবং সেই আন্দোলনের কার্যক্রমের মূল উদ্দেশ্যই থাকবে নির্বাচনে সরকারকে বাধ্য করা। এমনকি কিছু কিছু নেতা এই বক্তব্যও দিয়েছেন যে নির্বাচন কিভাবে উঠাতে হয় সেটা বিএনপি ভালো করেই জানে। আবার অনলাইনে আপনি যদি একটু তাকান বা বিভিন্ন জায়গায় হাটে বাজারে যদি একটু মানুষের কাছে জিজ্ঞেস করেন যে নির্বাচনটা কখন হলে ভালো হয়, নানান মতের, নানান পথের, নানান বক্তব্য কিন্তু ফুটে উঠেছে। তারা বলার চেষ্টা করছে, কেউ কেউ বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রেখে দাও, কেউ কেউ বলছে 5 বছর আগে কোনো নির্বাচনই দরকার নেই, কেউ কেউ বলছে 29 পর্যন্ত থাকুক, যার যেভাবে মত। কিন্তু জনতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে সন্তুষ্ট। এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তব চিত্র। এখন এই সন্তুষ্টের অবস্থানটাই আবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবার অন্যরকম মেসেজ যেতে পারে যে বেশি সন্তুষ্ট হলে তো আবার সমস্যা। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিকে যায় তাহলে তো সমস্যা, তাহলে তো অতি দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। জনগণ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একসাথে থাকলে তখন তো যেই যা বলুক না কেন ওই জনগণই জয়যুক্ত হবে বা ইউনূস সাহেবই জয়যুক্ত হবে। সেই জায়গাটাও কিন্তু একটা টেনশনের কারণ বলে মনে হচ্ছে। আমি বিএনপির সংবাদ সম্মেলন দেখার চেষ্টা করেছি এবং ডক্টর আসিফ নজরুলের বক্তব্য দেখারও চেষ্টা করেছি। দুটো বক্তব্যে দুই ধরনের ভিন্নতা আমার কাছে পরিলক্ষিত হয়েছে। বিএনপির চেহারা সুরতের মধ্যে একটু হতাশার ভাব দেখেছি, ক্লিয়ারলি হাস্যোজ্জ্বল কিছু পাইনি। বাহিরে বের হওয়ার পরে ঘরের ভিতরে তারা কি করে বাহিরে কি করে সেটা তো বোঝা মুশকিল। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বক্তব্য থেকে ক্লিয়ার যে ইউনূস সাহেবের কাছে যখন রাজনৈতিক নেতারা যায় সবাই নাকি হাসি খুশিভাবে ফেরত আসে, কথাবার্তা ভালোই বলে, কিন্তু বের হয়ে নাকি মন্তব্য করে ভিন্ন।
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেল 3 দিন আগেও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ইফতার মাহফিলে অথবা আর বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে সেখানে আমরা দেখি। কিন্তু এক ভিন্ন চিত্র আমরা দেখলাম যে গত 2 দিন আগে যখন আমাদের নববর্ষ উদযাপনের দিন মানে 14 এপ্রিল জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করছিল ঢাকার মধ্যেই। এই দৃশ্য দেখার পরে জনমনে প্রশ্ন উঠেছে, ভাই ঘটনা কি? এটা তো এমন এক দিন যেদিন সারা বাংলাদেশ ছুটি, ঢাকা শহরে বিশেষ করে গ্রামে যতটুকু পালন হোক না হোক, বাট শহরের মানুষ একটু সবাই বের হচ্ছে। আর আমরা এই যে ফেসবুকে এই প্রোগ্রামটা নিয়ে যখন দেখলাম একটা স্টেটাস বিভিন্ন আইডি গুলো থেকে, মানে তাদের যারা বড় বড় ক্যারেক্টার আছেন এই দলটির, হাজার হাজার লাইক, হাজার হাজার কমেন্ট, কিন্তু মাঠ পর্যায়ে এই যে উপস্থিতি সেটা কিসের জানান দিচ্ছে? এনসিপি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে? এনসিপির অনেক নেতা প্রতিটা রাজনৈতিক দল, যেমন ধরেন নাহিদ বিএনপির নিয়ে হচ্ছে যেমন সমালোচনা করেছে, জামাত ইসলাম বা চরমনাইদের দেশে মানুষ ক্ষমতায় আনবে না, এই টাইপের দলকে মানুষ পছন্দ করে না। একার কথা, নাহিদের কথা, সাজিস দেখেন একের পর এক বক্তব্য, উড়া ধুরা, শত শত গাড়ি, হাসনাত খালি ফাঁস খেলায় লিপ্ত আছে, একদিন নিজেও ফাঁস হয়ে যেতে পারে। হান্নান মাসুদ কান্নাকাটির ফাঁকে ফাঁকে মানে হাতিয়া ওইটার সাথে ভাষান্তর অ্যাড করার আছে, জেলায় জেলায় একটা মারামারির সিচুয়েশন, অনেক রকম। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এখনো অনেক পোলাপাইন ওয়ারিয়ার্স অফ জুলাই নাম দিয়ে এদেরকে মূলা ঝুলাই রাখছে, চিকিৎসা সবার হচ্ছে না, আবার এটার অনুদানের টাকাও নাকি শেষ। আবার এদের অনেকের নামেই যে কি বলা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে 2-1 নাম আছে, সাংবাদিক ইলিয়াস আবার তিনি বলেন এরকম কোটি কোটি টাকা নাকি ধান্দা করতেছে। আবার ওনারে আলগা হাসনাতে ফোন দিয়ে ভাই আপনি ফেসবুকে লেখেন না, এই আমার কথা না, সাংবাদিক ইলিয়াসের কথা, সাংবাদিক ইলিয়াসের কথা। এই যে বিতর্কে জড়িয়েছে তারা, দেখেন ডক্টর ইউনূস আলাদা, বরাবর বলি রাজনৈতিক দল এনসিপি আলাদা। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে নতুন একটা পরিবর্তন দেখতে চাইছে, সেই পরিবর্তনের জন্য একটা সি টিমের দরকার ছিল। মানুষ মনে করতো পরিবারবিহীন যে রাজনীতি, পরিবারতন্ত্রের বাহিরে একটা রাজনীতি হবে, মানুষের কথা বলবে এবং কথায় না কাজে, কাজে তো কাজে আর কথায় এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি 5ই আগস্টের পর গত 8 মাসে 101টা এজেন্ডা দিছে। কয়টা বাস্তবায়ন করছে আপনি বলেন? এনি সিঙ্গেল? হাসনাত সার্জিস দৌড় দিয়া 5ই আগস্টের পর সেপ্টেম্বরে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা কোর্টে রিট করলো, যেই গতিতে গেল আবার এই গতিতে ফিরে আসলো, কয়েক ঘন্টা পরে রিট তুলে ফেললো। এখন বলতেছে না এটা ইউনূস স্যারে করতে হবে, উনি এত পাগল না। নানান গণপরিষদ নির্বাচন চাই, সংবিধান পরিবর্তন চাই, সেকেন্ড রিপাবলিক চাই, এই যে এতগুলো এজেন্ডার পর এজেন্ডা তারা আনতেছে, আবার 2 দিন পরে নাই, বিল নাই। এগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারপর টাকা পয়সার ইস্যুতে যখন তারা বলে যে না নাম বললে ওই লোক বিপদে পড়বে, তো ভাই এগুলা তো মানুষ বোঝা শুরু করতেছে আস্তে আস্তে। এটাতে কি হচ্ছে, মানুষের অনেক আশা ছিল এই দলটা নিয়ে, আমারও ছিল, আমি অনেক পজিটিভ ভিডিও করছি, বাট সমালোচনার জায়গাগুলো এখন চলে আসতেছে। এই যে উপস্থিতি, আমারই তো লজ্জা লাগছে। ক্যামেরাম্যান, ইউটিউবার ছাড়া জনগণ কোথায়? কেন আপনারা এখন জনগণ আনতে পারেন না? এখানে কি খাওয়া দাওয়া নাই দেখা? খাওয়াইলে বাঙালি আসে ভাই, এটা কিন্তু দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।